রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ কিছুক্ষণের মধ্যে শুরু। দেশ কঠিন সময় পার করছে, জাতীয় ঐক্যের ডাক ডক্টর ইউনূসের। ভারতকে বাংলাদেশের বিরোধিতা বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। দিল্লির উচিত ঢাকার নতুন বাস্তবতা উপলব্ধি করা, মন্তব্য উপদেষ্টা মাহফুজের। জুলাই আগস্ট গণহত্যা মামলায় কারাগারে আমু কামরুল। 5 আগস্টের পর 11 শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত, জানিয়েছেন আইজি প্রিজন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আরও রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্র অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রকুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সংলাপে কতগুলো দল অংশ নিচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ত্রিনা, এখন আমি রয়েছি রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে। ফরেন সার্ভিস একাডেমির সামনে। ঠিক আপনি জানেন যে এরই মধ্যে যেই ভারত সহ বিভিন্ন দেশের সাথে, ভারতের সাথে যে ভারতীয় মিডিয়ার এক ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেইনের এই পরিস্থিতির মধ্যে যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে, এই বিষয় নিয়েই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার যে বারবারই একটি জাতীয় ঐক্যের, বৃহত্তর ঐক্যের কথা বলছেন, সেই ঐক্যের অংশ হিসাবে আজকে সমস্ত রাজনৈতিক দল, এখন পর্যন্ত আমরা এখানে প্রায় 12টি রাজনৈতিক দল এবং জোটের নেতাদের অংশ আসতে দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা এসে পৌঁছাননি। তবে প্রথমত এখনকার মধ্যে খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির একটি 5 সদস্যের প্রতিনিধি দল, জামাতের আমিরের নেতৃত্বে জামাত ইসলাম এবং একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, LDP এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ এবং এরকম প্রায় 12টির মতো দল আমি এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং আজকে আরও হয়তো আমরা এখানে যতদূর জানতে পারলাম যে 20টির মতো রাজনৈতিক দল এই সংলাপে ঐক্যের সংলাপে অংশ নেবেন। বা সরকারের দিক থেকে আসলে বারবারই যেটি বলা হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতি বা এক ধরনের উত্তেজনার মধ্যে বিরাজ করছে। আপনি জানেন যে আজকে সকালেও প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ সবচেয়ে একটি কঠিন সময় পার করছে। এই কঠিন সময়ের মধ্যে যে জাতীয় ঐক্যের দরকার, সেই জাতীয় ঐক্যের জন্যই গতকাল যেমন ছাত্র প্রতিনিধি এবং সমন্বয় এবং ছাত্র নেতাদের সাথে বসেছেন, আজকে সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেই এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপ যদিও 4টার দিকে শুরু হওয়ার কথা ছিল, তবে এখনো প্রধান উপদেষ্টা এসে পৌঁছাননি। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে যোগ দিলেই এই সংলাপটি শুরু হবে। একইভাবে কিন্তু আগামীকালকেও ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করবেন এই জাতীয় ঐক্য, অর্থাৎ আরও বেশি ঐক্যবদ্ধ, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য। এইটি হচ্ছে এই সংলাপের মূল উদ্দেশ্য। ধন্যবাদ রকুন আপনাকে। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দেওয়া ভাষণে তিনি আহ্বান জানান। জুলাই আগস্টের শহীদদের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ। ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চতর পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার এনডিসি কোর্সে 95 জন এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্সে 55 জন অংশ নিয়েছেন। সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে এই অভিযোগ করেন তিনি। ভারতকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়ে দেশটি অতীতে বাংলাদেশের জনগণের সাথে যে ভুল করেছে সেটি কাটিয়ে উঠবে বলে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন। একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সবকিছু ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোন নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ, এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চাইছে। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী। বিক্ষোভ সমাবেশে শেষে ফ্রন্টের নেতাকর্মীরা প্রেস ক্লাব থেকে নয়াপল্টন সড়ক পর্যন্ত পদযাত্রা করেন। রুহুল কবির রিজভী বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দু মুসলমান সহ সবাই একসাথে লড়বে। তিনি বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনের গেট ভেঙে বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে প্রচণ্ড আঘাত করেছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। জুলাই অভ্যুত্থানকে জঙ্গি হিন্দু বিরোধীদের ক্ষমতা গ্রহণ হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতার সংগ্রামকে দ্ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। এটি দিয়েই নতুন সম্পর্কে শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে এড়িয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে বলেও মন্তব্য তার। বলেন, বাংলাদেশের মানুষ আগের মতো নয়, তারা এখন ঐক্যবদ্ধ ও গৌরবান্বিত। ভারতের 75 ও পরবর্তী আখ্যান পরিবর্তন ও নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। 17 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সকাল 10:30টার দিকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগের পর শুনানি চলে, পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে গত সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সাবেক 2 মন্ত্রীকে আজ হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। 5 আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সহ 174 জন অপরাধী জামিনে মুক্তি পেয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনও 700 জন গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। বুধবার সকালে কারাগারের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি অতি পুরনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। কারাগারের বিভিন্ন দুর্বলতার কারণে বন্দীরা পালিয়েছে, তবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু গণমাধ্যম কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশেষ বন্দীদের কারাগারে মোবাইল ফোন ও আয়েশি জীবনযাপন করার সুযোগ নেই। কারাগারের বাইরে হাসপাতালে সাবেক এক মন্ত্রীর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে কারা হাসপাতাল নির্মাণ হলে এমন ঘটনা কমে আসবে বলেও মনে করেন কারা মহাপরিদর্শক।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।